বিএনপি ক্ষমতা এলে তাদের মন্ত্রিসভা কেমন হতে পারে, এই প্রশ্নকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র আলোচনা ও নানা জল্পনা চলছে। নির্বাচনকে সামনে রেখে দলীয় অন্দরমহল, রাজনৈতিক বিশ্লেষক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের কথাবার্তায় একটি সম্ভাব্য মন্ত্রিসভার খসড়া চিত্র ঘুরে বেড়াচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নাম বা তালিকা নিশ্চিত করা হয়নি, তবুও নেতৃত্বের অবস্থান, অতীতের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কৌশলগত বাস্তবতা বিবেচনায় রেখে সম্ভাব্য দায়িত্ব বন্টনের একটি রূপরেখা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। দলীয় ও রাজনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বেই মূল ক্ষমতার কাঠামো দাঁড়াতে পারে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও তার হাতেই থাকতে পারে বলে আলোচনা রয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে এর নজিরও রয়েছে। অতীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করেছিলেন। নিরাপত্তা, সামরিক বেসামরিক ভারসাম্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে এসব মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রাখার প্রবণতা থেকেই এমন ধারণা জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তৃণমূল রাজনীতি, সংগঠন পরিচালনা এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা এই মন্ত্রণালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা ও গ্রামীণ উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই তাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে, এমন ধারণাও আলোচনায় আছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে আব্দুল আওয়াল মিন্টুর হাতে। জ্বালানি খাত, শিল্প অবকাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর চিন্তা থেকেই তার নাম উঠে আসছে বলে ধারণা। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ পরিকল্পনার প্রেক্ষাপটে এই মন্ত্রণালয়কে বিএনপি বিশেষ গুরুত্ব দিতে পারে বলেও বিশ্লেষকদের মত। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে সালাউদ্দিন আহমেদের নাম ঘুরে বেড়াচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চল থেকে কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। দেশের প্রধান সমুদ্র বন্দর, রপ্তানি আমদানি নির্ভর অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের বাস্তবতা বিবেচনায় রেখে আঞ্চলিক ভারসাম্য রক্ষার দিকটিও বিএনপি বিবেচনায় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম রেজা কিবরিয়া। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে হওয়ায় পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি তিনি নিজেও একজন স্বীকৃত অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও নীতিগত আলোচনায় তার সম্পৃক্ততা এবং বাবার সময়কার সুনামের উত্তরাধিকার তাকে অর্থমন্ত্রী কিংবা উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের নাম শোনা যাচ্ছে। আইনাঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতাই এই সম্ভাবনার মূল ভিত্তি। একই সঙ্গে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামালের নামও আলোচনায় রয়েছে। সংসদ কার্যক্রম, সাংবিধানিক সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে অভিজ্ঞ আইনজীবীদের সামনে আনার কৌশল হিসেবেই এই নামগুলো উঠে আসছে বলে মনে করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আন্দালিব রহমান পার্থ। গ্রামীণ অর্থনীতি, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং কৃষিনীতি সংস্কারে তার ভূমিকা রাখার সম্ভাবনার কথাও রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে সেলিনা রহমানের নাম শোনা যাচ্ছে, যিনি সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমানুল্লাহ আমান। একই সঙ্গে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথাও আলোচনায় রয়েছে। প্রযুক্তি, কর্মসংস্থান ও প্রবাসী শ্রমবাজারের মধ্যে সংযোগ তৈরির কৌশল থেকেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে বিএনপির সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ শামা ওবায়েদকে ভাবা হচ্ছে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি এ আলোচনাকে শক্ত করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ঢাকা মহানগর বিএনপির নেতা আমিনুল হক, যিনি দীর্ঘদিন ধরে যুব রাজনীতিতে সক্রিয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি অতীতে খালেদা জিয়ার সরকারে এই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এহসানুল হক মিলন। শিক্ষানীতি, কারিকুলাম সংস্কার এবং একাডেমিক প্রশাসনে তার অভিজ্ঞতাকে এই সম্ভাবনার পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ডাক্তার জাহিদ হোসেন, যিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যনীতি ইস্যুতে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন তাহসিনা রুশদীর লুনা। নারী অধিকার, সামাজিক ন্যায় বিচার ও সাংগঠনিক রাজনীতিতে তার ভূমিকা এই আলোচনাকে জোরালো করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের নাম আলোচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এমন আলোচনা জোরালো। আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্যিক আলোচনা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে বলে বিশ্লেষকদের মত। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির কাজ করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। পাশাপাশি পররাষ্ট্র বিষয়ে ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম ও ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের নামও আলোচনায় রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আব্দুল মঈন খান, সুলতান সালাউদ্দিন টুকু কিংবা টেকনোক্র্যাট কোটায় রুহুল কবির রিজভির নাম শোনা যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আব্দুল ওয়াদুদ ভুইয়া। স্থানীয় সরকারে উপমন্ত্রীর দায়িত্বে শামী আক্তারের নামও শোনা যাচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নাম শোনা যাচ্ছে। পাশাপাশি হাবিবুন নবী খান সোহেল, জয়নুল আবদিন ফারুক এবং তরুণ নেতৃত্বের মধ্যে অনিন্দ ইসলাম অমিত ও মীর হেলাল উদ্দিনকেও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় অন্দরমহলে আলোচনা চলছে। এছাড়া বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামসুজ্জামান দুদু। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব খন্দকার মোশাররফ হোসেনের হাতে যেতে পারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর অবসরপ্রাপ্ত হাফিজকে দেখা যেতে পারে, এমন গুঞ্জনও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে এই সম্ভাব্য মন্ত্রিসভার চিত্র এখনও পুরোপুরি আলোচনা ও জল্পনার পর্যায়ে রয়েছে। বিএনপির নীতি নির্ধারণী মহল থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী নির্বাচনের ফলাফল, রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জোটগত সমীকরণ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সম্ভাব্য তালিকাকে ঘিরেই আপাতত দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ও কৌতূহল তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।